সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আজাদ আবুল কালাম এবং কাজী নওশাব আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি দুজনের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা ভালোবাসা বলতে কি বোঝায়, যে কোথাও একটি জায়গায় খুব সুন্দর হাসি কান্না, তারপর হচ্ছে বিভিন্ন রকম নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে বসবাস করাকে কি ভালোবাসা বলবো কিনা। ভালোবাসা বলতে শুধু অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটকে বলছি না, পৃথিবীটাও তো আমাদের আসলে একটা বাসাই। কি বলবো, আপনি বলেন। মানে এখন ভালোবাসা এটা এত ব্যাপক অর্থে ব্যবহার করা যেতে পারে আর কি, আবার খুব ছোট্ট অর্থ ব্যবহার করা যেতে পারে। যেমন ভালো লাগা, ভালোবাসার থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা কোনটা, অথবা ভালো লাগার থেকে ভালোবাসা, সেখান থেকে অবসেশন হওয়া, এবং সেখান থেকে ছোট্ট কিছু না, একটা কাপের প্রতি আমার এটা আমার খুব ভালো লাগে, 10 বছর ধরে আছে, এটাই আমি চা খাই, পড়ে গেল ভেঙে গেল জীবন শেষ, এরকম একটা ভাব করা যেতে পারে। আবার খুব আমরা বড় অর্থে যদি দেখি যে আসলে এই যে প্ল্যানেটটা যেখানে আমরা জন্মেছি, এর সাথে আমাদের কানেকশন, এর সাথে আমাদের সম্পর্ক তৈরি হওয়ার প্রক্রিয়া, প্রত্যেকটা জিনিসের যে এই যে ধারাবাহিকভাবে হয়ে আসছে মিলিয়ন ইয়ার্স ধরে, যে আমাদের এই মানব জাতি এবং তার সাথে এই পৃথিবী এবং তার অন্যান্য জিনিসপত্র, এর সাথে ভালোবাসার রসায়নটা আসলে কি ধরনের, এবং এটা কতটা আমার দেবার আছে। আমরা তো নিচ্ছি শুধু বাতাস, সম্পর্ক তো শুধু মানুষে মানুষে না, অনেক কিছুতে একদম মানুষের নেচারের সাথে নেচারের, মানুষের সাথে নেচারের, মানুষের সাথে, মানে ইভেন যা আমরা দেখতে পাচ্ছি না তার মধ্যেও। আমরা যদি সবচেয়ে বলি যে বাতাস আমরা দেখতে পাই না, বাতাস কিন্তু অনুভব করি, এবং বাতাসে কিন্তু সবচেয়ে ভালোবাসার যে বুক ভরে বাতাস নিতে পাওয়ার। আর এখন তো বোতলেও বিক্রি করা যায় বাতাস, যাকে হৃদয়ে টেনে নিচ্ছি প্রতি মুহূর্তে, তার চেয়ে আর কাকে বেশি ভালোবাসা যায়, সেটাই। নওশাবা কি বলে? ভাইয়া তো এত ব্যাপক অর্থে অ্যান্সার দিয়ে দিল, আমার কাছে মনে হচ্ছে যে ওই হারমোনি, মানে একটার সাথে, এই যে পাশে বসে আছি, এই যে চাকে ভালোবাসি, ওখান থেকে গরম ধোয়া উঠছে, তো সব ধোয়াটাকে ভালোবাসি, হ্যাঁ অফকোর্স, এবং এটা ঠান্ডা হয়ে গেল তখন হয়তো আর ভালো লাগবে না, এখন গরম ধোয়াটা উঠছে বলে আমার দেখতে ভালো লাগছে, তখন ঠান্ডাকে ভালো লাগে মুহূর্ত। তো পুরো বিষয়টা আসলে খুব যে ভালোবাসাময় আর কি। সো হারমোনিটায় আসলে মানে থাকাটা আমার কাছে মনে হয় আমি কতখানি দিচ্ছি এবং কতখানি নিচ্ছি, যে আমরা তো সবসময় নিয়ে যাচ্ছি, ভাইয়ার সাথে আমি সেটাই বলি, আমি কতখানি দিচ্ছি। সেই জায়গা থেকে শুরুতে যেটা বলা হচ্ছিল যে আসলে আমরা কি ভ্যালেন্টাইন অর্থে বলছি না, ভালোবাসা মানে তাকে ভালোবাসার সম্পর্কে, আমরা ভালোবাসা নিয়ে যদি কথা বলি, ভ্যালেন্টাইন যে একটা দিন, কিন্তু ভালোবাসা তো একটি দিনের ব্যাপার না, প্রতিদিনের প্রতি মুহূর্তের ব্যাপার। সেই জায়গা থেকে আমরা আসলে কত এই ভালোবাসাকে কতটা সমৃদ্ধ করতে শিখেছি। আমরা ভালোবাসা নিয়ে অনেক কথা বলি, ভালোবাসা আমাদের আগের প্রজন্মের কাছে ভালোবাসা একরকম ছিল, আমাদের কাছে একরকম ছিল, বলা যে ভালোবাসা নাকি এখনকার প্রজন্ম অনুভবই করতে পারে না, আমাদের ভালোবাসা ছিল। আমার কাছে মনে হয় কি, ভালোবাসা ওই যে আমি যেহেতু চারুকলায় পড়েছি, আমি আর্ট ফর্মের মধ্যেই বলতে পারি, একসময় রেনেসা, একসময় পপ আর্ট, কন্টেম্পোরারি আর্ট, আসলে বিষয়টা কিন্তু একটাই, একই জিনিস বিভিন্ন মোড়কে হয়তো বা আসে, এবং দেখার চোখ। কিন্তু এখনো আমি কষ্ট পেলে কাঁদি, এবং আমার ভিতরে এখনো সেই, আমার কাছে মনে হয় যে হ্যাঁ হয়তো বা আগের মতো আমরা ছুঁয়ে দেখি না, এখন প্রযুক্তির কারণে সামনাসামনি বসি না, কিন্তু হ্যাঁ আমি এটা খুব মিস করি, যে ধরেন সামনাসামনি বসে থাকা, চোখে চোখ রাখা, এবং ঘন্টার পর ঘন্টা কিছু না বলে থাকা, সেটা যে শুধুমাত্র অবশ্যই সেটা যে শুধুমাত্র প্রেমিকের সাথে তা না, সেটা আমি আমার ক্যানভাসের সাথেও সামনে যে বসে থাকা, অথবা ভাইয়া নিশ্চয়ই ভালো বুঝতে পারবেন যে খালি মঞ্চকে সামনে দেখতে পাওয়া, খালি মঞ্চ, একটা ব্যালকনির দিকে তাকায় থাকা, তো এইটাও আমি খুব মিস করি এখন। আমি আপনার কাছে একটু যাই, যে এই যে মানে পিতলের থালা অনেক টেকসই ব্যাপার, অনেক দিন এখনো আছে হয়তো বা, কিন্তু এখন আবার এই যে মানে ওয়ান টাইম বলা যায়, মানে এক মুহূর্তের জন্য সেখানে আমি খেতে পারি, নিতে পারি। আচ্ছা, এইটা আসলে এই যে এখন বলা হয় যে এই ভালোবাসাটা, এখনকার ভালোবাসা খুব ঠুনকো, সেই ভালোবাসা আর বিলং করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে বোধহয় আমরা কখনো গুলিয়ে ফেলি, যে আমি যখন একটা ওয়ান টাইম গ্লাসে চা খাবো অথবা পানি খাবো অথবা আমি ভাত খাবো, যাই খাই না কেন, ওটার সাথে আমার কোনো বিলঙ্গিং এর বিষয় নেই। আমি জানি না, এটা সম্পর্ক তৈরি হওয়ার বিষয়ও নেই। এটা হচ্ছে যে আমি জানি এটা এই মুহূর্তে আমার আগের থেকে এই পারসেপশনটা হয়, যেটা আমি ফেলেই দিব একটু পরে, ডাস্টবিনে চলে যাবে এটা। আর ওটা যেটা বললেন ওই বিলঙ্গিং এর ব্যাপার, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ওই পিতলের আদর করে যত্ন করে রেখে দিব, আবার থালা মানে হচ্ছে যে আপনার
এটা আপনাকে কে দিয়েছে, আপনি বংশ পরম্পরায় পেয়েছেন, নাকি আপনার পিতলের থালার কোনায় আপনার নাম লেখা আছে? আমি এরকম দেখেছি পিতলের থালায় গ্লাসে নাম লেখা থাকে, যে ব্যবহার করে তার নাম লেখা থাকে। তো এই তো সম্পর্কটা ওইভাবে তৈরি হচ্ছে যে একটা পিতল, এটা তো একেবারে পৃথিবীর একটা অংশ, এবং এটার যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো কিন্তু শরীরের জন্য ভালো বলা হয়। তো ওই, এবং এটাও কিন্তু একটা ঐতিহ্যের অংশ। তা আপনি অনেক কিছুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে থালাটা, শুধু থালা থাকছে না, সে সিম্বলিক অর্থে সে অনেক কিছু হয়ে যাচ্ছে, সে একটা সময় হয়ে যাচ্ছে, সে সময়ের ধারাবাহিকতা হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে এখন কি তাহলে যে বলা হয় যে এই যে ভালোবাসার বিষয়টা বলা হয় যে আজকে একজনকে ভালোবাসছে, কালকে আরেকজনকে ভালোবাসে, ভালোবাসার এখন আপনি যদি সব মনে করেন যে বর্ষি হাতে বসে থাকবে 12 বছর, এটা চেঞ্জ হবে, মানে চণ্ডীদাস আর রজনীর ভালোবাসা অবশ্যই চেঞ্জ হবে। কারণ ইওর ব্রেইন ইজ অকুপাইড, এত জিনিসপত্র আপনার চারপাশে আছে। সেখানে নশাবাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু নশার বাইরেও তো আমার মাথার ভিতরে অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, মানে ফেসবুকে আবার 50টা ফ্রেন্ড আছে, মানে এখানে আমার কাছে শ্রদ্ধাটা আবার একটু ভিন্ন। মানে যেমন ধরেন যে বিলঙ্গিং শব্দটা উনি বলছিলেন না, আমার কাছে ওইটা ধরেন একটা পর্যায়ে কমিটমেন্ট। যেমন ধরেন আমি যখন টেলিভিশনে এখন কথা বলছি, আমার কিন্তু একটা কমিটমেন্টের জায়গা আছে, কিন্তু সামহাও আমি যখন ওয়ালে লিখি তখন কিন্তু আমি আমার হয়ে জাস্ট আমারটা লিখে দিচ্ছি ফেসবুকে। হ্যাঁ, তো এই কারণে আমার কাছে মনে হয় কি যে আমি বারবার প্রযুক্তিকে হয়তোবা শুনতে মনে হচ্ছে যে আমি হয়তোবা নিতে পারছি না, কিন্তু আসলেই আমরা প্রযুক্তির মধ্যেই থাকি। হ্যাঁ, প্রযুক্তির মধ্যেই থাকি, কিন্তু এই যে যোগাযোগটা, যে আমার কাছে আমি মনে হয় যে আমি বারবার, মানে ধরেন একটা মানুষ আমার সাথে চ্যাট করতে করতে হয়তো আরেকজনের সাথে চ্যাট করছে, তো সে আমার সাথে আসলে কমিটেড। পাঁচজনের সঙ্গে একসঙ্গে, হ্যাঁ মানে হ্যাঁ, পাঁচজনের সাথে কি কথা হচ্ছে, এবং আমি হয়তোবা 100% তার সাথেই কমিটমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু সে তো তার সেই প্রতিশ্রুতিটি নেই। তো এটা যার জন্য কথা হয়ে যাচ্ছে কি কথার কথার মধ্যে থাকছে না। হ্যাঁ, আমরা দুজন যখন কথা বলতে থাকি সামনাসামনি বসে, তখন কথার কারণেই আমাদের কিছু কমিটমেন্টও তৈরি হয়। যে কথাটা উনি বললো যখন আসার জন্য, আমি বললাম আসলাম, তারপর আমরা দুজন কথা বললাম। আর আমি যখন এরকম একটা ভার্চুয়াল দুনিয়ার মধ্যে নানান ধরনের লোকের সাথে কথা, ওটা আসলে কথার কথা, ওটা কিছু মিন করে না। যার জন্য আমার এটা মনে হয় যে আমরা খুব দ্রুত ভুলেও যাই। বেশিরভাগ মানুষ আমি দেখি আর কি, যাদের সাথে আমার ইন্টারাকশন হয়, সব মানুষ খুব ভুলে যাচ্ছে। এই পরশুদিন এটা করার কথা ছিল, তাই নাকি? পরশুদিন সে এতগুলি কমিটমেন্ট করেছে যেগুলো আসলে কিছু মিন করে না আর কি। সব জায়গাতেই আমাদের মাথা আসলে কতটুকু মানে কার্যক্ষমতা রাখে, ধারণ করছে, এর বাইরেও অনেক কিছু নিয়ে আমরা অকুপাই হয়ে যাই, এর বাইরেও অনেক কিছু আমরা ঢুকাতে থাকি। সেই জায়গাতে আমাদের ভালোবাসা বলতে আমরা যা বুঝাচ্ছি, ভালোবাসার ক্ষেত্রটা ছোট হয়ে আসছে কিনা, আমরা অনেক বড় জগৎ নিয়ে থাকার বিষয় ছিল, এখন হয়তো কারো কারো ক্ষেত্রে আছে, কিন্তু সবাই সেটা না খুব ছোট হয়ে আসছে ক্ষেত্রটা। যে যেটাকে বলা হয় যে আপনার সম্পর্কের জায়গাটাও আপনি সময় দিতে পারছেন না, আপনি সবার সঙ্গে চলতে পারছেন না, বিভিন্ন কারণে নাগরিক ব্যস্ততা আছে, কর্মব্যস্ততা আছে, কাজের ব্যস্ততা, তারপরেও ছোট ক্ষেত্রটা ছোট হয়েছে। কিন্তু ভালোবাসার যে বিষয় ছিল, আপনার বন্ধু স্কুলের পর কোথায় আছে আপনি আগে জানতেন, হ্যাঁ, কলেজে কে কোথায় জানতেন, এই জায়গাগুলো এখন হচ্ছে এখন তো আপনি যে বিল্ডিং এ থাকেন পরিবারের কথাই জানা যায় না, ওই বিল্ডিং এর লোকজন, পাশের বাসার লোকটাকে আপনি ঠিক মতো চেনেন না। আর আপনার মানে খালাতো ভাই, মামাতো ভাই, সে কোথায় আছে, আসলে কি করছে, সে ভালো করছে না খারাপ করছে, সেটা আমরা জানতে পারি না। কারণ এটা আসলে কিন্তু একদম মানে আধুনিকতার একটা উপসর্গ হিসেবেই, যে আপনি সারাক্ষণ অকুপাইড থাকবেন, হয় টাকা উপার্জনের জন্য অকুপাইড থাকবেন, নাহলে আজিরা কাজে অকুপাইড, যেটা আপনার দরকার না করলেও কিছু আসা যায় না। ওই সব কাজে ব্যস্ত রাখা কিন্তু এটা একটা ষড়যন্ত্র আর কি। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে অনেকগুলি সুবিধা আছে। তাহলে আমাদেরকে ব্যস্ত রাখা, হ্যাঁ, মানে ব্যস্ত রাখা আর কি। আপনি ব্যস্ত থাকবেন না কেন? থাকতেই হবে, আপনার ব্যস্ত। আপনার টেস্ট খেলা ভালো লাগে না, ওয়ানডে আছে, ওয়ানডে ভালো লাগে না, টি-20 আছে, ওইটাও ভালো লাগে না, 5 ওভার্স আসতেছে, ওইটাও আপনি মানে আপনাকে অকুপাই রাখতেই হবে আর কি। এটা সবসময় উত্তেজিত থাকবেন, হ্যাঁ, সবসময় আপনি উত্তেজিত থাকবেন, এবং টায়ার্ড যখন হয়ে যাবেন, ঘুমায় যাবেন, আবার উঠবেন, আবার টায়ার্ড হওয়ার জন্য। আপনি কোথায় কনসেন্ট্রেট করবেন? ভালোবাসা তো কনসেন্ট্রেশনের দাবি রাখে, যেন ওকে যে ভালোবাসবে ছেলেটা, আমি একদম আবার এখানে আসি, ওই ছেলেটাকে জানতে হবে যে ওই ছেলেটা এমন কিছু আবিষ্কার করবে যে অন্য কোনো ছেলে কখনো সেখানে আবিষ্কার করতে পারেনি, যেটা থেকে সে মুগ্ধ হবে। সেই মুগ্ধতার জায়গা, মুগ্ধতা শব্দটা, এই যে মুগ্ধ হতেও আমরা ভুলে যাচ্ছি কিনা, বা যা কিছু মুগ্ধ হবার মতো আমরা তা দেখে এখন আর মুগ্ধ হই না। যে 900 টিপ দেখে আপনি মুগ্ধ হতেন, হয়তো এখন 900 ট্যাব দেখে মুগ্ধ হচ্ছেন। আমার কাছে মনে হয় কি, ক্ষেত্রটা হয়তো বা কমে যায়নি, আমার কাছে মনে হয় স্থায়িত্বটা অনেক
অল্প হয়ে গেছে, মানে আমরা এখন খুব বেশি একজনের সাথে থাকতে পারি না। আমার কাছে মনে হয় আরেকজন বেটার অপশন। আচ্ছা, তো এই আমার কাছে মনে হয় চ্যানেলের মতোই, যে মানুষ শুধু চেঞ্জ করছে, না এটা চেয়ে এটা, এটা চেয়ে একসময় এটা। তো ছিল হচ্ছে যে ওই যে করিডোরে যে ছেলেটাকে বা মেয়েটাকে দেখেন সে একমাত্র অপশন। এখন ফেসবুকে তো হাজার অপশন। পরদিন যেমন ওই মেয়েটাকে বা ওই ছেলেকে ওইভাবে দেখতে চাই কলেজ বা পাড়ার স্কুলে, একমাত্র পাঁচতলা বাড়িটার মেয়েটা পাঁচতলায় বারান্দায় যে মাঝে মাঝে আসে, ওই যে কাপড় শুকিয়ে দিতে বা যে পর্দা দিয়ে টুপি দিয়ে চলে যায়, ওকে তো এখন আর পাওয়া যায় না, তাই না? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ও অনেক উঁচুতে উঠে গেছে। না শুধু এই জায়গায় না, এখন কারো চিল দেখে হাই চিল, সোনালী ডানার চিল বলার মতো ওই জায়গায় যাওয়ার মতো সময়ও নাই। আমি লিটারেচারেও যদি এখন বিভূতিভূষণ আর জন্মাবেন না, কারণ কারো ওই সময় নাই যে বসে বসে একটা নোটে গাছ কেমন, সে কি আচরণ করে, কিভাবে মুড়িয়ে যায় এটা দেখার ওই সময় তো আপনার নাই। আমি তো নরসমাকে হাঁটতেও দেখি না, যে নরসমার হাঁটাকে দেখে বা নরসমা পাভেল ভাইয়ের হাঁটা দেখে একটা উপমা তৈরি করবে, নদীর সঙ্গে হোক আর মানে চিলের সঙ্গে হোক। সেটাও তো হাঁটতে দেখানোর সময়টা আমাদের নাই। না না না, এটা ওই যেটা বললাম আর কি, যে ষড়যন্ত্র, এটা আসলে একটা বৈশ্বিক ষড়যন্ত্র, পুঁজির ষড়যন্ত্র, বৈশ্বিক ষড়যন্ত্র। আপনি এখান থেকে মানে বের হয়ে আসে ভালোবাসাহীনতা এই যে তৈরি করা, তারপর আমাকে ক্লান্ত করে তোলা, আমি ক্লান্ত হলে আর আমার প্রিয়তমকে বা প্রিয়তমাকে সেও দেখতে পাবো না, এতে কার কি স্বার্থ জড়িত? স্বার্থটা এরকম যে আপনাকে নাগরিক বানাতে পারলে, আপনাকে যদি সবকিছু করা যায়, তাহলে আপনাকে মানে ধ্বংস করা, আপনাকে দিয়ে নতুন কিছু করা সম্ভব না। আপনি কিছু ভাববেন যে আপনি পরিবর্তন চান, কিছু একটা চান, অথবা আপনি কিছু একটা ডাইনামিক কিছু করে ফেলবেন, ওই জায়গায় আর আপনি থাকবেন না, আপনি একটা ক্লান্ত লোক হবেন। এই ক্লান্ত লোক পুঁজির জন্য ভালো, সবকিছু থাকে না, হ্যাঁ, সে ওই জায়গায় যেতে পারবে না, এবং তাকে মানে নাকে ধরে ঘোরানোটা অনেক সহজ হয়ে যায় তখন। ক্লান্ত দোষ, তাকে যে যেভাবে ঘোরাচ্ছে মানে শিশির স্যারের সেদিন একটা পেইন্টিং দেখছিলাম, তো ওখানে একটা লাইন ছিল যে পণ্যরাই এখন আমাদের বাবা মা। তো এই ওনার কথাটার আমার কাছে আমি ভোক্তা হয়ে উঠছি। হ্যাঁ, কারণ আপনি একটা সময় বাধ্য যে আপনার কাছে মনে হবে এই পার্টিকুলার শ্যাম্পুটা ইউজ করলেই আপনার চুলটা এত সুন্দর লাগবে এবং আপনি আপনার প্রেমিককে করতে, কিন্তু সেটারও যে একটা অন্য অপশন আপনি নিজে ভাবতে পারেন। অথবা আগে আমাদের মা আমার মাথার চুল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাতো, যে এইটা লাগা, এইটা লাগা। তো এইটা করতে করতে এখন আমি দেখি যে আম্মুদের যে অপশনটা ছিল, এখন আমার কাছে মনে হয় অপশনটাই অনেক বেটার ছিল, কারণ এক এক সময় আমি আমার চুলে এক এক গন্ধ পেতাম, এখন আমার চুলে একটা পার্টিকুলার শ্যাম্পুরই গন্ধ আসে। মানে একটু ওই যে সরিষার তেল বা নারকেল তেলের সাথে একটু মেথি দেওয়া, একটু খোল দেওয়া, হ্যাঁ তো ওইটা ওখানেও। এবং ধরেন ওই যে টাচটা, যে মা যে অনেক সময় নিয়ে মারতে মারতে চুলটা বেঁধে দিত, ওই সময়টা পাই না। ওই স্মৃতিগুলো তো নিশ্চয়ই আমাদের অন্তত মনে আছে, যে ওই দুপুর বেলায়, সেটা ঢাকায় হোক আর গ্রামে হোক, মা খালা বা ওই যে বড় বোনরা যে উঠানের মধ্যে বসে সবাই একজন আরেকজনের চুল বেঁধে দিতেন, বা বেনি করা, এটা তো অনেকে ভুলে গেছে বেনি কাকে বলে। শুধু ওইটা না, যে মানে ওটা তো ছিলই, এবং আরেকটা ব্যাপার, মানে এই ঢাকা শহরেই ছোটবেলা যে বাবা মা কেন জানি বলতো যে দুপুরের পর একটু ঘুমাইতে হয়, এবং দুপুরের পর তো খেলতে ইচ্ছে করতো, এবং আমার মা খেলেছে যে উনি চোখ বুঝে তাকাতো যে আমি উঠে যাচ্ছি কিনা, যে আমি উঠে কোথায় যাব। আবার এটাও জানতো যে আমি আসলে কত দূর পর্যন্ত যাবো, জানতো যে আমার ওই কয়েকটা বন্ধু বান্ধব আছে, তাদের নিয়ে আমি খুব বেশি হলে কমলাপুর স্টেশনের পাশাপাশি যে খেলার মাঠগুলি আছে ওইখানটায় যাবো। তখন আবার নিরাপত্তা জড়িত ছিল, সম্পর্কগুলো মানুষের ভিন্ন ছিল। একটা পাড়ায় একটা ছেলে সিগারেট খাওয়ার জন্য দূরে চলে যেত, কে দেখে ফেলবে, কোন মহল্লাতে খাওয়া যেত না। হ্যাঁ, তো তখনকার সম্পর্কগুলো আসলে ভিন্ন। তখন তো সম্পর্কগুলো এরকম ছিল না যে পাড়ার একজন চাচা মানে সবার চাচা, হ্যাঁ চাচা, এবং বড় ভাই মানে সবার বড় ভাই। যে অলস দুপুর যে বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা আমার লাইফে ছিল। ভাত ঘুম, হ্যাঁ ভাত ঘুম খেয়ে এবং সকাল নিজেকে খুব সুন্দরী লাগতো ঘুম থেকে ওঠার পরে। কিন্তু আমি আমার মেয়েকে, কিন্তু ওই অলস দুপুরে আমার মা কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিতেন। আমি হয়তোবা আমার ওই দুপুর বেলাগুলোতেই আমি আমার শৈশবকে বেশি নিজের মতো করে পেতাম, কারণ একা একা খেলতাম, কারণ যেহেতু আমার দুটো বড় ভাই, আমি নিজের মতো করে আব্বুর বাগানটা দেখতাম, মানে কিভাবে আসলে পানি জমে থাকে এগুলো দেখতাম। কিন্তু আমার মেয়েকে আমি নিরাপত্তার কারণেই হয়তোবা সেই ছাড়টা দিতে পারি না, কারণ আমার মাথায় চলতে থাকে যাচ্ছে আমি কি ছাড়বো ওকে। কিন্তু আগে আমি কিন্তু অনায়াসে বাগানে ঘুরে বেড়াতাম, হয়তো মালির সাথেই গল্প করতাম, কিন্তু এখন কিন্তু আমি সেই জায়গাটাও, এবং আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে
আমি, এবং সেটা হ্যাঁ ইনসিকিউর আমি। তো এইটাও যে কেন, এটা ষড়যন্ত্রের কারণ নাকি? হ্যাঁ, এইগুলো বলা হয় যে তুমি নিরাপদ বোধ করছো, তাহলে তো আর ওই যে ভালোবাসাটা চলেই আসলো। হ্যাঁ, আমি পারবে যেতে চাই ভালোবাসার অনুভূতি নিয়ে। যেমন যদি বলে যে পারবে আমি আপনার খুব ক্রাশ, এটা বলে শেষ হয়ে গেল, কিন্তু এটা এখনকার বলা যাবে, পারবে আপনিও বলতে পারেন। হ্যাঁ, কিন্তু একটা সময় তো ছিল এই অনুভূতিটা বলার জন্য অনেক একটা চিরকুট, সামনাসামনি দাঁড়াতে পারা, হ্যাঁ, অথবা ডিস্টেন্সটা একটু কমিয়ে আনতে পারা, একবার জিজ্ঞেস করতে পারা যে কেমন আছো, এটা জিজ্ঞেস করতে পারাটাই তো একটা বিশ্বজয়ের সমান ছিল আর কি। চিরকুটগুলো কত হাত ঘুরে যেত। হ্যাঁ, না আমি একটু বলতে চাই এগুলোর যে মূল্য এখন, এগুলোর মূল্য যে চলে গেছে তা না, এখনো আছে, কারণ চর্চাটা নাই, অনুশীলনটা নাই। হ্যাঁ, ওই যে বললাম যে অনুশীলনটা এখন নানান ভাবে এখন ফেসবুকে যদি নশোবাকে আপনি বা নশোবা আপনাকে বা আমরা যে কাউকে যে টেক্সটটা যত সহজে বলে ফেলতে পারি, হ্যাঁ, যে আমি আপনার জন্য ক্রাশ বা আমি এই বিষয়গুলো অনেক বেশি ইমপার্সোনাল হয়ে যেত, তখন কোনো সমস্যা থাকে না। কিন্তু ওই যে চিরকুটে যে লিখলাম তুমি কি আমার তুমি, এরকম যদি কিছুটা এই যে বলতে পারা, সেটার মধ্যে যে অনুভূতিটা ছিল, সেই জোরটা হয়তো আমার কাছে মনে হয় কি, আমি একদম ওপেনলি বলি ভাইয়ের ব্যাপারে। সেটা হচ্ছে যে আমি যখন অনেকই ছোট, তখন আমি আমার বাপের হাত ধরে শিল্পকলায় গেলাম। তো একটা ভদ্রলোককে দেখলাম ঝাঁকা চুলালা, সে খুবই সাথে একজন সুন্দরী রমণী। তো আমি দেখে না থমকে দাঁড়ালাম, রমণীটিকে ওটা বিষয় না, ওনাকে দেখে থমকে দাঁড়ালাম। তো এই ভদ্রলোকটাকে তোমার খুব ভালো লাগলো, এবং তারপর আমি তাকে দেখলাম যে উনি আমাদের সুবর্ণ আপার সাথে একটা নাটকে অভিনয় করলেন। তো ওই যে ওই পর্যন্তই, ওটা কিন্তু আমার মাথার ইমেজটা গড়ে গেল যে আচ্ছা ঠিক আছে, এরকম বোধহয় একটা লোককে আমার ভালো লাগে। এরপরে আমি ভালো লাগার অনুভূতির প্রথম তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং এরপরে ধরেন আমি স্কুল পাড়ালাম এবং তার কাজগুলো কিন্তু আমি দেখছি, কিন্তু আমার কিন্তু কখনোই মানে নিজে থেকে তাগিদ হচ্ছিল না, অথবা আমি চিন্তাও করছিলাম কিন্তু সবসময় সে দূরের বিষয়, তার কাছে যে পৌঁছাবো এটাও আমার ছিল না। কিন্তু যখন আমি মিডিয়াতে আসলাম, তখন এই ভদ্রলোকের সাথে আমার পারফরমেন্স হয় না কেন, সামনে গেলে আমি করবোটা কি? কিন্তু এই অনুভূতিটা কিন্তু আসলে না ব্যক্তিগত। এটা আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমি চাই যে এই প্র্যাকটিসটা বেঁচে থাকাটা জরুরি। এই অনুভূতির কিন্তু অনেক জোর ছিল, পারবে না হলে আমরা কিভাবে এক করলাম, আমি তো জানতাম। ল অফ অ্যাট্রাকশন, তাই না ভাইয়া? খুবই মানে এটা সুদূর প্রসারী ষড়যন্ত্র, অন্য লোকের মাথার মধ্যে চলে গেছে। এখন এই যে ভালো লাগাটা, যে একটা সম্মানের জায়গা থেকে ওনার কাজ, ওনার পারফরমেন্স সবকিছু মিলিয়ে, ব্যক্তিগত উনি যেভাবে আছেন, নিজেকে ধারণ করেন, তো সবকিছু মিলিয়ে ওনাকে ওই জায়গাটা থেকে দূর থেকে দাঁড়িয়ে ভালো লাগা এবং সেটাকে ক্যারি করা, আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা মানুষের জীবন চর্চায় থাকা উচিত। মানে আমি চাই যে আমার মেয়েও এই জিনিসটা চর্চা করুক, যে কাউকে তার ভালো লাগলে সেটা সে ক্যারি করুক, মানে সাথে সাথে ভুলে চলো আচ্ছা ঠিক আছে নট, বাট ওই অথেন্টিক বিষয়টা থাকা, যে না এই পার্টিকুলার মানুষটাকেই আমি একসময় দেখেছিলাম। এরকম তো আছে যে পাবলিকে একটা দেখা যেত, হ্যাঁ, এরকম আছে আমরা অনেকে লেখা পড়েও তো, হ্যাঁ একদমই না, লেখা পড়ে যে ঘুম হারাম হয়ে যাওয়া, অথবা ওই চরিত্রের মধ্যে থেকে যাওয়া দিনের পর দিন, সেই লেখাটি আমরা, হ্যাঁ, মানে এটা মানে ইয়ের মতো ছিল। ওই অবসেশন তো অন্যরকম, একদম ছোটবেলায় যদি মানে এক বাও মেলে না, দো বাও মেলে না, এটা তো আমাকে দীর্ঘদিন ভাবিয়েছে। হয়তো শুধু লেখক কেন, আমরা তো চরিত্রটির সঙ্গে এখনো আছি, অবশ্যই। হ্যাঁ, সেটাই, একটা চরিত্র পরিচালক, সেই চরিত্রের অস্তিত্ব আছে কিনা আমরা জানি না। মানে পথের পাঁচালী দুর্গা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভিতরে, মানে মনে হয় ওর মতো কেন ছুটলাম না, ওর মতো কেন কাশবন দেখলাম না, আমার একইভাবে একটা রেলগাড়িকে ভালোবেসে যাওয়া, হ্যাঁ একইভাবে, এবং ওইভাবে মানে ওর ভিতরের যে উদ্যমতা, ওর ভিতরে যে দুরন্ত বিষয়টা, ওইটা তো আমি একটা শহরের মেয়ে হিসেবে পাইনি, কিন্তু ওর মাধ্যমে কিন্তু আমি ওই জীবনটা দেখেছি, ওই ইমেজটা আমার ভিতরে আছে। এখন যদি আমাকে সেরকম একটা চরিত্র দেয়া হয়, আমি চেষ্টা করব। তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে, আমার তরুণ সমাজকে দেওয়া উচিত। এই জায়গাটা আমি একটু আসতে চাইবো আপনার কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে এই যে চর্চার কথা বলছিল, যে আমার মেয়েও যাতে চর্চার মধ্যে দিয়ে বড় হয়, আমরা এই যে চর্চার, ভালোবাসাটা চর্চার বিষয়, কিন্তু হ্যাঁ ভালো লাগাটা একটা চর্চার, আমি কিভাবে ভালো লাগবে সেটাকে কিভাবে আমি ধারণ করব, একেবারে প্রেম ভালোবাসা যেতে পারে। আপনি যদি এটা একটা রিলিজিয়াসলি যদি আপনি এটাকে নার্সিং না করেন, এটাকে যদি যত্ন না করেন, প্রতিপালনের প্রয়োজন আছে। হ্যাঁ, ভীষণভাবে প্রতিপালনের প্রয়োজন। সেই জায়গার জন্য কিন্তু যে প্রাসঙ্গিক কথাগুলো আমরা বলছিলাম, যে একটা ভালো ছবি দেখা, একটা ভালো বই পড়া,
একটা ভালো কবিতা শোনা, কানে নেওয়া, শুধু দেখা, শোনা, পড়া, এই তিনটার চর্চা কি আমাদের এখানে কমে গিয়েছে বলে আমাদের ভালোবাসাকে একটু ফানুস ফানুস মনে হয়? তিনটার চর্চার থেকে এখানে আরেকটু জড়িত, এটা আসলে এটা রাজনীতির সংযোগ আছে, রাষ্ট্রের একটা সংযোগ আছে অবশ্যই। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা পড়ার কথা যদি বলা হয়, কেন পড়ছে না, তাহলে কি পড়ার বিকল্প কিছু তৈরি হয়েছে? আচ্ছা, না পড়লেও চলে। হ্যাঁ, না পড়লেও চলে, এটা একটা বিষয় আছে। দেখার কথা বলছেন, কেন দেখছে না, না দেখলেও চলে, তাহলে এরকম কিছু জায়গা, না শুনলেও চলে, এরকম কিছু জায়গা তৈরি হয়েছে। সেই জন্যই যেমন একটা ছেলে কবিতা পড়ছে না অথবা গল্প পড়ছে না অথবা দেখছে না, এটা সে নিজের ক্ষতি করছে। এই কারণে সে যত বড় হবে তত সে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারবে না। আপনি যদি তাকে শুধু তাকে তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন, আজকে ছেলেটা সারা পৃথিবী তার সামনে, যে কোনো সময় তাকে অনেক কিছু করতে হতে পারে, তখন সে আর কিছুর সাথে কানেক্ট করতে পারবে না। রাজনীতি একটু যেতে চাই আমি, যে আমরা ভালোবাসা দিবস পালন করি বা ভ্যালেন্টাইন ডে পালন বলছি আজকে, কিন্তু এই জায়গাটা গণতন্ত্রের একটা সম্পর্ক আছে এই দিনটাতে। হ্যাঁ, আমাদের স্বৈরাচার পতন, এই যেটা প্রতিবাদের ছিল আমাদের দীপালি সহ আরো অনেক সেদিন মারা গিয়েছিলেন। সেই জায়গাগুলি আমরা ভুলে গেছি, আমরা ভোক্তা ক্রেতা এগুলি বলছিলাম, তো সেই জায়গাগুলি আমরা বলছিলাম এগুলোকে এক ধরনের ভুলিয়ে দেওয়ার ওই যে ষড়যন্ত্র দুজনের মধ্যে আছে, যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই সময় যে সাংস্কৃতিক আন্দোলনটা ছিল। কথাই হচ্ছে যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে। তো এখন এটা একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে যে গণতন্ত্র তো একটা বেসিক জিনিস, উন্নয়ন তো পরের ব্যাপার। কিন্তু এখন কিন্তু বলা হচ্ছে উন্নয়ন আগে না গণতন্ত্র, উন্নয়ন আগে গণতন্ত্র পরে। তাই রাজনীতির কথা এই জন্যই আছে যে রাজনীতির সাথে সবকিছু ভীষণভাবে রিলেটেড। যেমন এখনকার প্রজন্ম জানে না যে স্বৈরাচার প্রতিরোধ দিবস ছিল। হ্যাঁ, একটা কিছু তাই না, একটা লোক এই ঢাকা শহরে বুকে পিঠে লিখে গণতন্ত্র মুক্তি স্বৈরাচার গণতন্ত্র মুক্তি পাক, সে আত্মাহুতি দিয়েছে এই রাস্তায়, এবং তার নাম আমরা রাস্তাঘাটে থুতু ফেলেছি, আমরা সারা রাত জেগে থেকেছি রাস্তায়, যে ওই লোকটাকে আমরা ঘৃণা করেছি। ওই লোকটার ছবি আঁকতে গিয়ে কি পরিমাণ ঘৃণা থাকলে, ছবি আঁকতে গিয়ে একজন মারা গেলেন, বাংলাদেশের কৃতিমান এক আর্টিস্ট কামরুল হাসান মারা গেলেন ছবি আঁকতে গিয়ে। মানে আমি তো মনে করি ঘৃণাটাকে উনি কলমও শেষ করতে পারছিলেন না, একে শেষ করতে পারছিলেন না। এইগুলো ভুলিয়ে দেওয়ার একটা বিষয় আছে। এবং অবশ্যই আমি তো মনে করি যে ভালোবাসবেন, যে আপনার নিরাপত্তা দেবে তো আপনার গণতন্ত্র। ভালোবাসার সাথে কিন্তু মুখ ফুটে বলার একটা ব্যাপার আছে, আপনার উন্মুক্ত চিন্তার বিষয় আছে। ভালোবাসার বিস্ফোরণটা তখনই হবে এবং অনুভব করা বা সেভাবে কি বলবো, ওই যে মুগ্ধতার জায়গাটা হবে যখন আমি মাটিকেও ভালোবাসতে শিখবো, ভালোবাসতে জানবো। ভালোবাসা কিন্তু গড়তে হয়, গড়ার একটা বিষয় আছে। আমরা মাটির পুতুলকে যেভাবে করতে হবে, এখন একটা বারবি ডলকে তো ভাবে গড়ি না, আমরা পেয়ে যাচ্ছি। ভালোবাসার সঙ্গে যদি আমরা এই জায়গাটা আনি যে ভালোবাসা গড়তে হবে, ভালোবাসা যে আকার বলি আর নিরাকার যে ভালোবাসা, যেই ভালোবাসার কথা সেটা তো নিজের মনের মধ্যে গড়তে হয়। সে গড়াটা আবার তো আমাদের শেখা দরকার কি? হ্যাঁ, অবশ্যই। এটা তো আপনার মানে আপনাকে সবকিছুই শিখতে হয়, আমরা সবকিছুই শিখি। এখন আপনি যদি ভালোবাসার কথা যদি বলেন, আপনি মনে করেন আপনি নদীকে ভালোবাসেন, নদীকে ভালোবাসেন না, আপনার খরস্রোতা নদী দেখতে ভালো লাগে, নদীর মাছ খেতে ভালো লাগে, সবই ভালো লাগে। কিন্তু এই নদীকে যে ভালোবাসেন, নদীকে আপনি যত্ন করেন কি? তখন তো ওইটাই আসবে। তার মানে হচ্ছে আপনি ভালোবাসা শুধু শিখবেন না, আপনি যাকে অনুভব করছেন তাকে লালন করা, যত্ন করা, এবং এটা তো একদম সাথে সাথে চলে আসে, একদম মানে ওতপ্রোতভাবে এটা জড়িত। যে আমি নদীর প্রসঙ্গে যদি বলি থাকি, প্রকৃতির কথা যদি বলা হয় আর কি, যেমন সুন্দরবন আমরা সবাই বলি আহা সুন্দরবন তো আহা সুন্দরবন এত সজা না, তো ঠিক মতো হাঁটাও যায় না, সব ওই যে যেহেতু শ্বাসমূলগুলি দাঁড়িয়ে থাকে, হাঁটাও যায় না। তারপর আমরা সুন্দর বলি, কিন্তু সেই সুন্দরকে রক্ষা করার জন্য, এবং তাকে সে শুধু সুন্দর না, সে কিন্তু আমাদেরকে সেভ করে, নিরাপত্তা দেয়। হ্যাঁ, মানে আইলার থেকে তো দুর্যোগ থেকে রক্ষা করেছে। তো এই ভালোবাসাটা আপনাকে শিখতেও হবে, যে এই বনটা আমার দরকার আছে, এই নদীটা আমার দরকার আছে, যেমন একটা মানুষ, যথার্থ মানুষকে আমার দরকার হয়। মানে ফুল কি শুধু মানে গন্ধ ছড়ায় তা তো না, এ তো আমার সৌন্দর্য চিন্তাকেও বৃদ্ধি করে। আমি যে একটা জানলা খুলে যে একটা বাগান দেখি, সেটা তো শুধু বাগান না, এটা তো আসলে আমার অ্যাস্থেটিক্সকেও ডেভেলপ করার সাথে জড়িত, আমার সৃজন চিন্তাকে, আমার ভেতরের সৌন্দর্যের সাথে সম্পর্ক জড়িত। তো এইগুলো তো অবশ্যই শিখতেই হবে। ভালোবাসা, আমি যাকে ভালোবাসবো সে আমার ক্ষতি তো করবে না, সেটা তো এক ধরনের নিরাপত্তা। আপনি নিরাপত্তার কথা বলছেন। অবশ্যই ভালোবাসতে শেখা, এবং না শুধুমাত্র শেখার তো একটা বিষয় আছে, কিন্তু ধরেন যে ভাইয়া বলছিলেন না লালন করা,
ধরেন একটা পার্টিকুলার জিনিস, অথবা আমরা কিন্তু অনেক সময় আমাদের বাসায় অনেক ধরনের চায়ের কাপের সেট থাকে, কিন্তু যখনই ওটা অন্য কাউকে দেওয়ার সময় আসে তখনই আমার মনে আরে আমার কাছ থেকে চলে গেল, কিন্তু ওই চায়ের কাপটা কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল, এবং হয়তোবা আপনি বছরের বছর পর এবং আপনি সেই ধুলোটা মুছতে, এই যে বলছিলাম ষড়যন্ত্র, সে একটা ষড়যন্ত্রকে আমাদেরকে এটা করছে যে আমরা নিজেরাই শুধু নিজেকে থেকে ভালোবাসি, যে আমরা সেলফি তুলছি। এটা তো মানে নিজেকে ভালোবাসতে পারাও কিন্তু ভালো। আপনি ভালোবাসার মতো বাসতে হবে। হ্যাঁ, আমি কিন্তু মনে করি যে নিজেকে ভালোবাসা দরকার আছে। আপনি নিজেকে ভালো না বাসলে আপনি সুস্থই থাকবেন না। অন্যকে আপনি কি করবেন? নিজেকে ভালোবাসতে পারি কিনা? হ্যাঁ, নিজেকে এখন ভালোবাসাটা যদি নার্সিসিজমের পর্যায়ে চলে যায়, যে আপনি নিজের বাইরে আর পৃথিবী কিছু দেখছেন না, তখন তো আপনি আসলে আপনি মানুষই, আপনি অসুস্থ একটা মানুষ হয়ে যাচ্ছেন, যে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের বাইরে আর কিছু আপনি ভাবছেন না। এবং এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনার কাছের মানুষ বলতে আপনার পরিবারের বাইরে আর কাউকে ভাবেন না, তাকেই মানুষ মনে করেন, তার নিরাপত্তাকে নিরাপত্তা মনে করেন, তার ভবিষ্যৎকে ভবিষ্যৎ মনে করেন। আর কারো ভবিষ্যৎ অথবা এই বিষয়গুলো অন্যের ব্যাপারে যখন চিন্তা না করেন, তখন তো অবশ্যই আপনি মানে একজন মানে অসুস্থ এবং মানে নীতি বর্জিত একটা মানুষ হয়ে যান। তখন তো ভালোবাসার থেকে আপনি আসলে সত্যির অর্থে অনেক দূরে সরে যাচ্ছেন। এবং নিজেকে ভালোবাসার একটা বিষয় আছে, যে আমি নিজেকে ভালোবাসবো, কিভাবে বাসবো সেটাও তো একটা জানার বিষয় আছে। যে ভালোবাসা মানে ওই যেটা হলো স্বার্থ, আমি আর কোনো কিছুতেই আমার নিজেকে ছাড়া কোনো কিছুতেই আমি বলতে কিন্তু আমার 4-500। হ্যাঁ, এবং এটা আমার কাছে মনে হয় যে ভাইয়া যে বারবার বলছেন না যে শুধুমাত্র নিজের পরিবার, নিজেকে, মানে এই গণ্ডিটা বেরিয়ে এসে যদি আমরা দেশের কথাটাই ভাবি, ধরেন সবচেয়ে বড়, তারপর আমি বলতে আমি নই, আমরা, এবং ধরেন প্রথমে পরিবার, তারপরে দেশ, তারপরে বিশ্ব, এইভাবে যদি আমাদের হরিজনটা বড় হতে থাকে, চোখটা বড় হতে থাকে, তাহলে কিন্তু মননটাও আপনার মানে মনের দুয়ারটা যদি খোলা থাকে, তখন আপনি অবশ্যই ওই যে ভাইয়া বলছিলেন না যে আমরা এখন দেখি না, ঘুরঘুরি দিয়ে তাকাবো না, ছাদে উঠে তাকাবো, দেখি না, শুনি না, কিন্তু আমার কাছে মনে হয় এখন আমরা ফিলও করা বন্ধ করে দিচ্ছি, কারণ এই তিনটা জিনিস নাই। হ্যাঁ, কিন্তু এটা আবার বন্ধ করে হচ্ছে যে বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু না। আমি যদি মনে করি যে অ্যামাজনে কি হলো তাতে আমার কি এসে যায়, অ্যামাজনে কিছু হলে আমার কিছু এসে যায়। হ্যাঁ, চাঁদে আমাদের কানেক্টেড। হ্যাঁ, আরো তো দূরে চাঁদ, চাঁদের মানে ওর চক্রের মধ্যেই আমাদের দেশে, আমাদের পৃথিবীর পানির মহাকাশে কোথাও কিছু হলো সেটা এসে যায়। তা আমি তো এমন কোন মানুষ না, অথবা আমি এমন কোন মানে এই বিশ্বব্রহ্মাণ্ডে চিন্তা করলে আমি এমন কোন এলিমেন্ট না যে আমি নেসেসারি, আমি অনিবার্য নয়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি প্রত্যেকটার সাথে আমার একটা সম্পর্ক আছে, প্রত্যেকটার সাথে দিয়ে আমি আসলে কোনো না কোনো ভাবে এফেক্টেড হচ্ছি, অথবা আমি নিজেও কখনো কখনো এফেক্ট করছি। যখন আমি মানে আমি যখন এনভায়রনমেন্ট পলিউশনের জন্য কাজ মতো করে অনেক কিছু করছি, যখন তখন তো আসলে আমি সবারই ক্ষতি করার চেষ্টা করছি, সবকিছুরই, এবং সব সংকেত মিলেই তো একটা পৃথিবী। হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা প্রকৃতি নিজে, আমি যখন প্রকৃতির একজন, সেটাও আমাদের আমরা আজকাল ভাবি না, যে আমি ভাবি যে প্রকৃতি থেকে আমি বিচ্ছিন্ন কেউ। ওই যে ভাইয়া এখন এই বিচ্ছিন্ন বিষয়টা যে ষড়যন্ত্র বললেন না, কারণ আমার কাছে এখন মনে হয় যে আমরা ঘরের থেকেও কিন্তু বাইরেরটা ভাবতে পারি, কিন্তু ওই যে প্রযুক্তির কারণে হোক, যে কারণেই হোক না কেন, এবং আমরা জানি না এখন পাশের বাসায় লোকটি কেমন আছে অথবা পাশের বাসায় কে আছে, এটা কিন্তু চর্চার বিষয়। সবাই মিলে মুগ্ধভাবে তাকানো, সেটাই ভালোবাসা। হ্যাঁ, একা নিজের দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে তোমার লাভ নেই। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে আপনি বুঝবেন না যে আয়নায় আপনি দেখছেন আসলে এক ধরনের প্রতিবিম্ব যেটা দেখছেন সেটা কিন্তু ডান না, সেটা ডান কিন্তু বাম, এবং আপনি ওই ভ্রমের মধ্যেই থেকে যাচ্ছেন। আহারে কি সুন্দর আমি। না, এবং আমি আমার ছোট বিষয় বলতে পারি, ধরেন আজকে যখন টিপটা পড়লাম, তখন বললাম নিজেকে দেখে, আচ্ছা এখন এখানে আসার পর যে কটা মানে কমপ্লিমেন্ট আমি পাবো, সেটা কিন্তু মানে আমার হরিজনটাকে আরো বড় করে দেয়। অবশ্যই। তখন আমি আরেকবার টিপ পড়ার সময় চিন্তা করবো, আচ্ছা ওই মানুষটার জন্য তো আমি টিপটা পড়তে পারি। এবং ভালোবাসার যে স্বরলিপিটা বুঝতে হবে কোনটা আসলে ভালোবাসা। মানে পাবেল ভাই আপনি পাবেল ভাইকে বললেন, তা আসলে তার বলার মুখোমুখিতে বোঝা যাবে সে আসলে আপনাকে ভালোবাসে কিনা। এটাও কিন্তু আসলে চর্চার বিষয় এবং গভীরতার বিষয়, যে আপনি আসলে যখন আপনি স্কাল্পচার বানান, তখন আসলে আপনি মোল্ডিংটা কত সময় ধরে করছেন, আপনি কি আসলেই জাস্ট মনে হলো এখন বানালেন, নাকি আপনি আসলে এই বিষয়টাকে লালন করেছিলেন এবং আপনার ছোটবেলার একটা কোনো ইমেজ এখন এটাতে তৈরি হচ্ছে। তো
এই বিষয়টা আসলে ব্যক্তিগত। এবং ভালোবাসা বয়ে নিয়ে যাওয়ার একটা বিষয়, অবশ্যই অবশ্যই লালন করার বিষয়। হ্যাঁ, লালন করার বিষয়। এটা ওই যে যেটা আমরা বলছিলাম যে যেটা দিয়ে আমরা বলি যে টিস্যু পেপার, এরকম না, মুহূর্তের প্রয়োজন মেটানোর বিষয়, এটা বয়ে নিয়ে যাওয়ার বিষয় এবং লালনের বিষয়, যেটা আমরা বলছিলাম প্রতিপালনের বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে ভালোবাসা, যেহেতু বাসা শব্দের সঙ্গে আছে, সবাই মিলে বসবাস করার একটা জায়গা। আপনাদের দুজনকে ধন্যবাদ ভালোবাসা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকের সময় সংলাপে, আজকের এই আলোচনার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।